একটা গ্রামে অশোক নামের একজন ব্যক্তি থাকত। অশোক নিজের 20 বছরের ছেলে চন্দনের সাথে গ্রামের মাঝখানে ঠেলায় মোমো বিক্রি করত। একদিনের গল্প। অশোক চন্দনের সাথে কাজে যাচ্ছিল। তখনই ওর 17 বছরের পুত্রী অনিতা ওকে বলল, বাবা, আমি কুকিং এর কোর্স করতে চাই, আর তার জন্য আলাদা করে ফিস জমা করতে হবে। আরে এটা আবার কি নতুন ঝামেলা নিয়ে এলে তুমি? বাবা, কুকিং মানে হচ্ছে খাবার বানানোর কোর্স। আরে আমাদের সময়কালে তো এইসব আজে বাজে কথা কখনো হয়নি, বুঝেছো? আরে তোমার মা এত ভালো রান্না করে, তাহলে তুমি এরকম একটা আজে বাজে কোর্স করার কি দরকার? আমি তোমাকে শুধু শুধু পয়সা দিতে পারবো না। হ্যাঁ, অশোকের কথা শুনে ওর বউ বিন্দু ওকে বলল, আরে তোমার যুগ কিছু অন্য ছিল, এখন যুগ বদলেছে, তুমি তোমার মেয়ের মন ভেঙো না। তাহলে খুকিকে রেস্টুরেন্টে গিয়ে খাবার তৈরি করবে তো? আরে নিজের শ্বশুর বাড়িতে উনুনে গিয়ে রান্না করলেই হবে। আর এমনিতেই এই বছরে আমি ওকে পড়াশোনা থেকে ছাড়িয়ে দেব। এইটুকু বলতেই অশোক নিজের ছেলে চন্দনের সাথে গ্রামে নিজের মোমো বিক্রি করতে চলে এলো। অশোক যখনই ওখানে এসে পৌঁছালো, তখনই সেখানে গ্রামের পঞ্চায়েত প্রধান এলেন। কি খবর ভাই অশোক, কেমন আছো তুমি? ঈশ্বরের দয়ায় প্রধানমশাই ভালোই। তোমার বাবা চন্দন এখন অনেক বড় হয়ে গেছে, এখন তোমাকে তো আর ওর বিয়ে দিয়ে দিতে হবে, তাই না? আর এমনিতেই কাজকর্ম সাহায্য করছে তোমাকেও। তা আপনি ঠিক কথাই বলছেন, কিন্তু আমি তো চাই যে আমি আমার মেয়েকে আগে অনিতার বিয়েটা দিয়ে দিই। আরে অনিতার তো এখন বয়স হবে 17 বছর হয়েছে অশোক, তাই সবার আগে তুমি ওকে পড়াশোনা থেকে বন্ধ করিয়ে দাও, বুঝলে? কারণ মেয়েগুলোকে পড়াশোনা করালে কোনো লাভ হয় না, বুঝতে পেরেছো? এখন মেয়েরা পড়াশোনা করেও যদি কিছু হয়ে যায়, তাহলে বাবাকে তো সাহায্য করেই না, বরং নিজের স্বামীর পাশে গিয়ে দাঁড়ায়, বুঝেছো? বাবা ওর বিবাহের জন্য এত ধারের মধ্যে চাপা পড়ে যায়, আর পুত্র সব সময় মা বাবাকে সেবা করে, বুঝেছো? আপনি একদম ঠিক কথাই বলছেন প্রধান মশাই। আজকে আমি আমার বউকে তো এই কথাটাই বলছিলাম যে আমি খুব তাড়াতাড়ি অনিতাকে স্কুল থেকে বের করে দেব। হ্যাঁ, পরের দিন অনিতা স্কুল যাবার জন্য তৈরি হচ্ছিল। তখনই অশোক অনিতাকে বলল, আরে আজ থেকে তোমার স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে অনিতা? এখন থেকে তুমি বাড়িতে রান্না বান্না সামলাও, বুঝতে পারছো? অশোকের কথা শুনে বিন্দু খুব রেগে গেল। এটা কি তুমি অশিক্ষিতদের মতো কথা বলছো? আরে মূর্খের মতো কথা আমি বলছি না, এমনিতেও কালকে অনিতার বিয়ে হয়ে যাবে, তাই না? তাহলে পড়াশোনা করে ওর কি লাভ হবে আমাদের, বলো তো? হ্যাঁ, তুমি সব সময় অনিতার থেকে চন্দনকে বেশি গুরুত্ব দিয়েছো। তুমি চন্দনের ভালোবাসায় এতই মন্ত্রমুগ্ধ, তুমি চন্দনের মধ্যে কোনো খামতি দেখতে পাও না। তুমি কি কখনো জিজ্ঞেস করেছো যে চন্দন মাঝরাতে কোথা থেকে আসে, কোথায় যায়, কি করে? আরে চন্দন ছেলে বিন্দু, আর ছেলেরা বিকেলের পরে বাড়িতে থাকে না, বুঝেছো? বরং ও নিজেদের বন্ধুদের সাথে খেলা করে গিয়ে। মাসের মধ্যে 10 দিনই শুধু ও কাজে যায় তোমার সাথে, আর বাকি 20 দিন শুধু ঘোরাঘুরি ছাড়া আর কিছুই করে না। পড়াশোনা তো কখনো ওর মাথাতেই ঢোকেনি। নিজের বইয়ের কথা শুনে অশোক রেগে গিয়ে চন্দনের সাথে গ্রামের ওই জায়গায় এলো ঠেলা নিয়ে, যেখানেও থাকে। আর রেগে গিয়েও চন্দনকে বলল, আমি জানি তোমার মার খুব জেদ, জানো তো? অনিতাকে পড়াশোনা করাতে চায়, কোনোভাবে স্কুল ছাড়াবে না ও। আমি একটা জিনিস বুঝতে পারছি না বাবা, যে মা আমার সাথে এরকম শত্রুতা কিসের? ও তো সবসময় আমার বিরুদ্ধে আপনাকে উস্কানি দেয়, কেন বলো তো? আরে তুমি রাগ করো না বাছা, ও তো জানে না আসলে ব্যাপারগুলো, যে পুত্রই মা বাবাকে সারা জীবন সাহায্য করে যায়, পুত্রীরা তো পরের বাড়িতে চলে যায়। সময় এইভাবেই কেটে যাচ্ছিল। একদিন অশোক ঠেলা নিয়ে ওখানে পৌঁছালো। তখনই গ্রামের নামের একজন পঙ্কজ ব্যক্তি অশোকের কাছে এসে বলল, জমিদার বাবু তোমাকে ডেকেছে অশোক। জমিদার বাবুর আমাকে কি দরকার পড়লো? হ্যাঁ, সেটা তুমি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করে নিও। অশোক তৎক্ষণাৎ জমিদারের বাড়িতে এসে পৌঁছালো। জমিদার অশোকের দিকে তাকিয়ে বলল, তোমার খোকা মিথ্যে কথা বলে গত 2 বছর ধরে আমার কাছে পয়সা নিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত পুরো 10 লক্ষ টাকা ধার আমার কাছ থেকে নিয়েছে। কি ধরনের মিথ্যে কথা বলেছে ও? এটাই তোমার নাকি ক্যান্সার আছে আর ও তোমার চিকিৎসা করাচ্ছে নাকি?
কালকে তো আমি জানতে পারলাম যে ও সমস্ত পয়সা জোয়াতে লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, কালকে যখন আমি পয়সা চাইলাম ওর কাছ থেকে তখন ও গ্রাম ছেড়েই পালিয়ে গেল, জানো তো। এখন সেই পয়সা তো তোমাকেই শোধ দিতে হবে ভাই। জমিদার বাবু, আমার সন্তান এরকম করতে পারে না। আমি এখনো পর্যন্ত পুরো 10 লক্ষ টাকা দিয়েছি, সেটাও কাগজে কলমে করিয়ে নিয়েছি। আমি তোমাকে 10 দিনের সময় দিলাম। তুমি যদি 10 দিনের মধ্যে আমার 10 লক্ষ টাকা না দিতে পারো, তাহলে আমি তোমাকে তোমার বাড়ি থেকেই উচ্ছেদ করে বাইরে বের করে দেব। অশোক মুখ বেজার করে বাড়িতে চলে এলো আর সব ঘটনা আর কাঁদতে কাঁদতে নিজের বউকে বলল, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না বিন্দু, এখন আমি কি করব? আমি তো পথে বসলাম পুরোপুরি। এখন আমি বুঝেছি চন্দন রাত্রিবেলায় ব্যাগ নিয়ে কোথায় যায়। ও পালাচ্ছিল। ভুলটা তো আমারই বিন্দু, তোমরা ঠিকই বলতে। পুত্রর মোহেতে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তখনই অনিতা নিজের বাবাকে বলল, বাবা তুমি নিরাশ হও না। চন্দন ভাই যদি তোমার সাথে নাও থাকে তো কি হয়েছে, আমি আছি তো তোমার সাথে। কিন্তু মা, তুমি আর কি করতে পারবে? বাবা, মা চুপি চুপি আমাকে কুকিং কোর্সের জন্য টাকা দিয়েছে। আমি প্র্যাকটিক্যাল করে একটা নতুন ডিশ তৈরি করেছি। মোমো এখন অনেক পুরনো হয়ে গেছে। আমি কালকে গ্রামের বাজারে তোমার সাথে একটা পানের দোসা বানাবো। তুমি শুধু বাজার থেকে আমাকে পান কিনে দিও। কিন্তু মা, জমিদার বাবু মাত্র 10 দিনের সময় দিয়েছে। চিন্তা কেন করছো? হতে পারে যে আমার মেয়ের তৈরি পানের দোসা কোনো চমৎকার করে দেয়। পরের দিন অশোক অনেকগুলো পান অনিতাকে নিয়ে এসে দিল। অনিতা সব পান ভালো করে পিষে একটা লেপ বানালো আর নিজের বাবার সাথে বাজারে চলে এলো। বাজারে অনিতা একটা বড় কড়াইয়ে গরম তেল দিয়ে পানের সেই লেপ ফেলে দিল আর ওই লেপটা একদম রুটির মতন হয়ে গেল। আর ওটাকে ধোসার আকার দিয়ে তাতে অনেক মাখন লাগিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই পানের ধোসার গন্ধ চারপাশে ছড়িয়ে গেল। তখনই একজন গ্রাহক দৌড়ে দৌড়ে ওখানে এসে বলল, এটা আবার কি ধরনের ডোসা? এটা পান ধোসা। এই ধরনের ডোসার ব্যাপারে তো আমি কখনো শুনিও নি আর না কখনো দেখেছি। একবার যদি এটা খেয়ে দেখো, এটা স্বাদ আর সারা জীবনেও ভুলবে না। একটা ডোসার দাম কত? ধোসা 50 টাকার। আমি এক্ষুনি মালকিনের কাছ থেকে এসেছিলাম। আমি এক্ষুনি ওনাকে ডেকে নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যে ওই গ্রাহক একজন সুন্দর ভদ্র মহিলার সাথে ওখানে এসে পৌঁছালো। সেই ভদ্র মহিলা অনিতাকে বলল, আমি পাশের গ্রামের জমিদারের বউ কাজরি। 3 দিন পর আমার মেয়ের বিয়ে একটা কালেক্টরের সাথে হচ্ছে। আমি গ্রামে কোনো একজন ভালো রান্নার লোকের খোঁজে এসেছিলাম, এমন কেউ যে নতুন খাবার তৈরি করতে পারে। আর তোমার পান ধোসা দেখে আমার বিশ্বাস হয়ে গেল যে এর থেকে নতুন ব্যঞ্জন আর কেউ করতে পারবে না। তুমি কি আমার সব বরযাত্রীর জন্য পান ধোসা তৈরি করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, করতে পারবো তো। শুধু আপনি একবার আমাকে সুযোগ দিয়েই তো দেখুন। ঠিক আছে, যদি তোমার তৈরি করা পান ধোসা আমার আসা সব বরযাত্রীদের ভালো লাগে, তাহলে তোমাকে আমি এই কাজের 15 লাখ দেব। চলো আমার সাথে। অনিতা নিজের মা বাবাকে নিয়ে কাজরির সাথে ওদের গ্রামের তৈরি মহলে চলে গেল আর পান ধোসা তৈরি করতে লেগে গেল। 3 দিনের মধ্যে অনিতা নিজের কষ্ট করে খেটে আর পুরো মন দিয়ে সব বরযাত্রীর জন্য পান ধোসা বানিয়ে তৈরি করে দিল। এক বরযাত্রী পান ধোসা খেয়ে চিৎকার করে বলল, আমি ভারতে সব জায়গায় ডোসা খেয়েছি, কিন্তু এর থেকে ভালো সুস্বাদু ডোসা আমি কখনো জীবনে খাইনি। সবারই অনিতার তৈরি পান ধোসা খুব ভালো লাগলো। এটা দেখে কাজরি খুব খুশি হয়ে বলল, অনিতাকে বলল, তুমি খুবই ভালো মেয়ে। তোমার জায়গা এখানে নেই, বরঞ্চ কোনো 5 স্টার হোটেলে থাকার মতন। আমি তোমাকে 15 লাখ টাকা দেয়া ছাড়া শহরের টপ 5 স্টার হোটেলে পান ধোসার কন্ট্রাক্টও দিতে পারবো। কাজরি অনিতাকে 15 লাখ টাকা দিল। অনিতা সব টাকা নিজের বাবাকে দিয়ে দিল। বাবা, এই টাকার ওপর তোমার অধিকার। নিজের মেয়ের কথা শুনে অশোকের চোখে জল চলে এলো। খুকি, আমি তোকে সারা জীবন সবসময় বোঝ মনে করতাম,
আমি সবসময় এটাই ভাবতাম যে পুত্ররাই সবসময় মা বাবার পাশে দাঁড়ায়, কিন্তু আমি ভুল ছিলাম। আজকে আমি বুঝে গেছি যে বিপদের সময় যদি কেউ কাজে এসে থাকে সেটা শুধুমাত্র কন্যা। অশোক সোজা জমিদারের মহলে গিয়ে টাকা দিয়ে বলল, জমিদার বাবু, এই নিন আপনার 10 লক্ষ টাকা। আমি জানতাম অশোক যে তুমি এত তাড়াতাড়ি 10 লক্ষ টাকা কিভাবে রোজগার করলে। ঈশ্বর তোমার মতন মেয়ে যেন সবাইকে দেয়। কিছুদিনের মধ্যেই অনিতা শহরের একটা সবথেকে বড় 5 স্টার হোটেলে পান ধোসা বানানোর কন্ট্রাক্ট পেয়ে গেল। আর অশোকের দিন বদলে গেল। অনিতা নিজের বাবা অশোককে বলল, বাবা, এখন তোমার বাজারে আর ঠেলা লাগানোর কোনো দরকার নেই। এখন আমরা আমাদের ঝোপড়ির জায়গায় একটা খুব ভালো বাড়ি বানাবো। আমি তোমাকে আর মাকে কখনো ছাড়বো না। অনিতার কথা শুনে ওর মা বিন্দু নিজের বরকে বলল, আমি বলতাম না, হতে পারে যে মেয়ের বানানো পান ধোসা কোনো চমৎকার করে দেয়। বিন্দুর কথা শুনে অশোক হাসতে লাগলো। সত্যি তাই ছিল। অনিতার বানানো পান ধোসা অশোকের জীবনে চমৎকার করলো। রমেশ নিজের ঠেলার ওপরে সবুজ ধনেপাতা রেখে গ্রাহকদের আওয়াজ দিচ্ছিল, আরে টাটকা টাটকা ধনে পাতা নিয়ে নাও। বিট্টু নামে একজন গ্রাহক রমেশের কাছে এসে বলল, এই যে দাদা, 10 টাকার সবুজ ধনেপাতা দিয়ে দাও। রমেশ 10 টাকা নিয়ে সবুজ ধনেপাতা ওই গ্রাহককে দিল। দাদা, 10 টাকার এত কম ধনেপাতা পেলাম? আরে এখন অনেক দাম বেড়েছে না। আরে এতটাও দাম বাড়েনি। তুমি এটা কেন বলছো না বলো তো? তুমি তোমার ইচ্ছে মতো দাম লাগিয়ে গ্রাহকদেরকে ঠকাচ্ছ। আরে আমার কথাটাকে বিশ্বাস করো তুমি। আরে আমি যখন এই ধনেপাতাগুলো কিনি তখন আমি অনেক দাম দিয়ে কিনেছি। একমাত্র জমিদারই আমাদের ধনেপাতা সাপ্লাই করে, তাই না গ্রামে? রমেশের কথা শুনে বিট্টু আরেকজন দোকানদারের কাছে এলো আর দোকানদারকে 10 টাকা দিয়ে বলল, দাদা, 10 টাকার ধনেপাতা দিন তো। দোকানদার বিট্টুকে 10 টাকায় ধনেপাতা দিয়ে দিল। বিট্টু সেই ধনেপাতা নিয়ে রমেশের কাছে এসে বলল, তুমি আমাকে 10 টাকার অল্প ধনেপাতা দিয়েছিলে, আর ওই দোকানদার তো আমাকে 10 টাকার এতগুলো ধনেপাতা দিয়েছে। দাও, আমার পয়সা আমাকে ফিরিয়ে দাও। তোমার ধনেপাতা আমি কিনতে চাই না। আর শুধু আমিই না, এই গ্রামের কেউ আর তোমার কাছ থেকে ধনেপাতা কিনবে না। আরে তুমি তো লুটপাট করছো ভাই। বিট্টু রেগে গিয়ে ওখান থেকে চলে গেল। রমেশ সন্ধেবেলায় নিজের বাড়িতে গিয়ে নিজের বউ স্বাতির সাথে কথা বলতে শুরু করলো। আমি একটা জিনিস বুঝতে পারি না স্বাতি, যে দোকানদারেরা সস্তাতে এত ধনেপাতা গ্রাহকদেরকে কি করে দিতে পারছে বলো তো? এর ফলে তো আমি ভালো করে ব্যবসাও করতে পারছি না গো। জানি না তোমার কখন বুদ্ধি হবে। আরে তুমি এটা কেন বুঝতে পারো না? ওই জমিদার তোমাকে অনেক দামি ধনেপাতা বেচে আর ওই বড় দোকানদারকে সস্তায় ধনেপাতা দেয়। কিন্তু জমিদার বাবুর এতে কি লাভ হবে বলো তো? একটু ভেবে দেখো, কিছু সময় আগে অবধি আমাদের গ্রামে সবুজ ধনেপাতার কত ঠেলা ছিল, কিন্তু আস্তে আস্তে ওই সব ঠেলা শেষ হয়ে গেল। এখন শুধু এই গ্রামে একমাত্র তুমি সবুজ ধনেপাতা বিক্রি করো। যেদিন তুমিও এই ব্যবসা বন্ধ করে দেবে, সেদিনকে সব দোকানদার নিজের ইচ্ছে মতন নিজেদের ধনেপাতা বিক্রি করবে। তা তুমি ঠিক কথাই বলেছো গিন্নি। এই ব্যাপারে জমিদার বাবুর সাথে কথা বলতে হবে আমাকে। পরের দিন রমেশ গ্রামের জমিদারের কাছে গিয়ে পৌঁছালো। রমেশকে দেখে জমিদার বলল, কি হয়েছে রমেশ? কালকেই তো তুমি আমার থেকে ধনেপাতা নিয়ে গিয়েছিলে, এত তাড়াতাড়ি ধনেপাতা বিক্রি করে ফেললে? আরে এই ব্যাপারেই তো আপনার সাথে আমি কথা বলার জন্য এসেছি। কি হলো? সব ঠিক আছে তো? জমিদার বাবু, সমস্ত গ্রামবাসীর দোকানদাররা তো আপনারই দেওয়া ধনেপাতা বিক্রি করে, কিন্তু কয়েকদিন হয়ে গেল আমি দেখতে পাচ্ছি যে সমস্ত গ্রামবাসীরা অল্প দামে বেশি বেশি ধনেপাতা বিক্রি করে গ্রাহকদের। এ তো খুবই ভালো কথা রমেশ, তুমিও কমে বিক্রি করো না গ্রাহকদের। জমিদার বাবু, দোকানদাররা তো তখনই এমন করতে পারবে যখন আপনি তাদেরকে সস্তাতে আর আমাকে আপনি বেশি দাম দিয়ে বিক্রি করেন। তুমি একদম ঠিক কথাই বলেছো রমেশ, কারণ যতজন দোকানদার রয়েছে ওরা সবাই নগদে আমার কাছ থেকে জিনিসপত্র কেনে আর বেশি পরিমাণে কেনার ব্যবসাও করে। আর তুমি একটা ঠেলা গাড়ি নিয়ে শুধু ওদের দোকানদারি নষ্ট করো, তাই না?
সেই জন্য আজ থেকে তুমি ধনেপাতা বিক্রি করা বন্ধ করে দাও। এ তো বেশ অন্যায় জমিদার বাবু। হ্যাঁ, এর মানে হলো যে আমার বউ একদম ঠিক কথাই বলছিল, তাই না? আপনি ছোট দোকানদারদেরকে নষ্ট করে দিয়ে বড় দোকানদার হয়ে সবকিছু সাহায্য করছেন, তাই না? তোমার এত সাহস কি করে হলো আমার সাথে এইভাবে কথা বলার? আজ থেকে তোমাকে ধনেপাতা আমি আর দেবো না। হ্যাঁ, যাও যাও, গিয়ে অন্য কোনো ব্যবসা করো, যাও তো। জমিদার রমেশকে অপমানিত করে নিজের মহল থেকে বার করে দিল। পরের দিন থেকে রমেশ ঠেলা লাগানো বন্ধ করে দিল, আর বড় দোকানদাররা নিজেদের ইচ্ছে মতো বিক্রি করা শুরু করলো। কিছুদিন পর বিট্টু একজন দোকানদারের কাছে সবুজ ধনেপাতা নেয়ার জন্য এলো। আমাকে 10 টাকা ধনেপাতা দাও। দোকানদার খুবই সামান্য ধনেপাতা বিট্টুকে দিয়ে দিল। আরে এ কি, 10 টাকার এত কম ধনেপাতা? আরে যা পয়সা দিয়েছো তাতে তো তুমি এইটুকুই পাবে। তুমি কি জানো ধনেপাতার দাম অনেক আকাশ ছোঁয়া? আরে এত ধনেপাতা আমি কিনতে পারবো না, তাহলে তুমি ধনেপাতা ছাড়াই খাবার খাও। রমেশ এই দৃশ্যটাকে খুব মন দিয়ে দেখছিল। ও নিরাশ হয়ে নিজের ঘরে গিয়ে এসে বসে পড়ল। তখনই গ্রামের বলিয়া নামের একজন বৃদ্ধ ওখানে এসে পৌঁছালো। আরে বলিয়া কাকু, হঠাৎ করে এখানে এলেন, কি ব্যাপার? তোমার সাথে জমিদার বাবু খুবই অন্যায় করেছে। জমিদার বাবুর এমন করাটা উচিত হয়নি। এখন আর কি বলি কাকু, আমি তো শুনেছি যে কোনো এক যুগে আপনি আপনার জমিতে অনেক বেশি ধনেপাতা চাষ করতেন, তাই না? আরে সেই সময় তো আমি দোকানদারদেরকে ধনেপাতা ফ্রিতেই দিয়ে দিতাম। কিন্তু এখন তো সময় পাল্টে গেছে কাকু। আরে সময় পাল্টাতে পারে, এতে কোনো সন্দেহ নেই বাবা, কিন্তু ধনেপাতার ওই জাদু এখনো গ্রামবাসীদের মুখে রয়েছে। এটা শুনে রমেশ খুব চমকে উঠল। আমি আপনার কথা ঠিক করে বুঝতে পারলাম না কাকু। রমেশ, গ্রামবাসীদের সমস্ত লোকজন মনে করে যে আমি আমার জমিতে ধনেপাতা আগে চাষ করতাম, কিন্তু এটা তো সত্যি নয়। আসল ব্যাপারটা হলো ওই সময় আমি ধনেপাতা একটা গ্রাম থেকে নিয়ে আসতাম, বুঝলে, যেটা একটা জাদুর গ্রাম। ওই জাদুর ধনেপাতা গ্রামের দরজা কোথায় খোলে সেটা শুধু আমি জানি। আমি চাই তুমি ওই জাদুর ধনেপাতার গ্রামে যাও আর ওখান থেকে ধনেপাতা নিয়ে এসে সমস্ত গ্রামবাসীদেরকে ফ্রিতে বিক্রি করে দাও। তারপরে তুমি চমৎকার দেখতে থাকবে। বলিয়া কাকু, আপনি আমার সাথে মশকরা করছেন না তো? না না, মস্করা না। আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে একটা পুকুর রয়েছে, ভূত প্রেতের নামে সবসময় বিখ্যাত ওইটা। ওই পুকুরে তুমি ঝাঁপ দিও, তুমি নিজেই জাদুর ধনেপাতার গ্রামে পৌঁছে যাবে। আর হ্যাঁ, এই রহস্য জানো তুমি আর কাউকে বলো না। এইটুকু বলেই বলিয়া চাচা সেখান থেকে চলে গেল। যতদূর আমি বলিয়া চাচাকে জানি যে উনি কখনো মিথ্যে বলে না। তোমার একবার এটা করা উচিত। আমি চাই ওই জমিদারের দোকানদারি এই গ্রাম থেকে জট থেকে মিটে যাক। রমেশ বলিয়া কাকার বলা জায়গায় পৌঁছে গেল আর ওই পুকুরটাকে মন দিয়ে দেখতে থাকলো। রমেশ ওই পুকুরের মধ্যে ডুব মারল। রমেশ নিজেকে একটা অদ্ভুত গ্রামের মধ্যে দেখতে পেল। রমেশ দেখল যে ওই গ্রামের মধ্যে সুখ সুবিধার সব জিনিসই উপস্থিত ছিল, কিন্তু সেই সব কিছু সবুজ ধনেপাতা দিয়ে তৈরি ছিল। রমেশ খুবই আশ্চর্য হয়ে গেল। এ তো বেশ অদ্ভুত একটা গ্রাম দেখছি। হ্যাঁ, এখানকার সব জিনিস দেখছি ধনেপাতা দিয়েই তৈরি রয়েছে। হ্যাঁ, তখনই রমেশের কানে একজন ব্যক্তির আওয়াজ এলো। তুমি একদম ঠিক কথা বলেছ, এটা একটা জাদুর ধনেপাতার গ্রাম। রমেশ দেখল ওই ব্যক্তি সাইকেলে বসেছিল আর ওকে দেখে হাসছিল। আমি এখান থেকে ধনেপাতা নিয়ে যেতে চাই আর কি। তুমি এখান থেকে যত ইচ্ছে ধনেপাতা নিয়ে যেতে চাও নিয়ে যাও। এখান থেকে ধনেপাতা নিয়ে যাওয়ার জন্য কোনো দাম দিতে হয় না। রমেশ অনেক ধনেপাতা নিয়ে পুকুরের ধারে এসে পৌঁছালো আর পুকুরের মধ্যে ডুব দিল। পুকুরের মধ্যে ডুবতেই নিজের গ্রামের মধ্যে প্রবেশ করে গেল। আরে বাহ, জাদুর ধনেপাতার গ্রাম থেকে তো আসা যাওয়ার রাস্তাটাও বেশ অদ্ভুত দেখলাম। হ্যাঁ, বেশ সহজ। এবার আমি প্রতিদিন ওখান থেকে ধনেপাতা নিয়ে এসে গ্রামবাসীদেরকে ফ্রিতে খাওয়াবো। রমেশ ওই দিনের পর থেকে গ্রামে বিনামূল্যে ধনেপাতা বিক্রি করতে থাকলো। কিছুদিন পর একজন গ্রাহক রমেশকে এসে বলল, আরে রমেশ, এখানকার ধনেপাতাতে কোনো ওষুধ টষুধ মেশানো আছে নাকি?
না তো, কেন কিছু হয়েছে? সবকিছু ঠিক আছে তো? আরে আমার বউয়ের পেটে খুব ব্যথা থাকতো, কিন্তু যবে থেকে তোমার তৈরি এই ধনেপাতা খেতে শুরু করলো না, তবে থেকে সে একদম ঠিক হয়ে গেছে গো। এইটা বলে ওই ব্যক্তি রমেশকে অনেকগুলো টাকা দিয়ে চলে গেল। কিছুদিন পর রমেশের নিয়ে আসা সবুজ ধনেপাতা খেয়ে রমেশের গ্রামের অসুস্থ মানুষেরা সুস্থ হয়ে গেল, আর রমেশ উপহার হিসেবে অনেক টাকা পেল। জমিদার রেগে ফেটে গেল আর নিজেই নিজেকে বলল, আরে এই 2 পয়সার রমেশটা নিজেকে কি মনে করে? আরে ওর জন্য তো আমার পুরো ব্যবসা একেবারে লাটে উঠে গেল। আমি ওকে ছাড়বো না, আমি ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এইটুকু বলেই জমিদার রেগে গিয়ে বাজারে ওই জায়গায় পৌঁছে গেল যেখানে রমেশ নিজের ঠেলা লাগাতো। রমেশ, তোর জন্য আমার ব্যবসা লাটে উঠে গেছে। আমি তোকে কাল পর্যন্ত সময় দিলাম, এই গ্রাম ছেড়ে এখান থেকে চলে যা, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। রমেশকে কিছু করার আগে একবার ভালো করে মনে রাখবেন। কি বলতে চাইছো তুমি? রমেশের নিয়ে আসা ধনেপাতা খেলে পরে গ্রামের লোকজনের রোগ সব একেবারে ঠিক হয়ে যাচ্ছে, আর রমেশ আমাদের কাছ থেকে ধনেপাতার কোনো পয়সাও পর্যন্ত নেয় না। আরে তোমরা পাগল হয়ে গেছো? আরে ও ফ্রিতে ধনেপাতা দেয় ঠিকই, কিন্তু গ্রামবাসীদের কত মূর্খ লোকেরা ওর হাতে অনেক পয়সা দিয়ে চলে যায়, বুঝেছো? সেটা কখনো তুমি ভেবে দেখেছো কি? কারণ ওদের পরিবারে যে অনেক দিন ধরে রুগ্ন রয়েছে, এই ধনেপাতা খাবার পরে সব ঠিক হয়ে গেছে গো। আরে কোনো পাগল হলে নাকি? কখনো ওকে জিজ্ঞাসা করেছো কি যে প্রতিদিন এত ধনেপাতা ও কোথা থেকে নিয়ে আসে? জিজ্ঞাসা করেছো? আমার তো বিশ্বাস যে এ নিশ্চয়ই কোথা থেকে চুরি করে নিয়ে আসে। সেই সময় ওখানে প্রচুর লোকের ভিড় একত্র হয়ে গেল। ওই ভিড়ের মধ্যে থেকে একজন ব্যক্তি জমিদারকে বলল, আরে যেখান থেকেই আনুক না কেন, তাতে আমাদের কি এসে যায়? আমরা শুধু এটুকুই জানি যে ওর ওই ধনেপাতা খেলে পরে আমাদের অসুখ ঠিক হয়ে যায়। এখন থেকে আপনি সোজাসুজি চলে যান জমিদার বাবু, আপনি না হলে এই ভিড় কিন্তু দেখতে পাচ্ছেন তো আপনি, তোমাকে মারার জন্য সবাই একত্রিত হয়েছে কিন্তু। ভিড় দেখে জমিদার খুব ভয় পেয়ে গেল আর ও চুপচাপ ওখান থেকে চলে গেল। জমিদার এত ভয় পেয়ে গেছিল যে পরের দিনও গ্রাম ছেড়েই চলে গেল। রমেশের বউ স্বাতি রমেশকে বলল, আমি তোমাকে বলেছিলাম না যে বলিয়া চাচা কখনো মিথ্যে বলেন না। তুমি একদম ঠিক কথাই বলেছিলে স্বাতি। তখনই বলিয়া চাচা এসে উপস্থিত হলো আর রহস্যময় ভাবে হেসে রমেশের দিকে তাকিয়ে বলল, কি বলেছিলাম আমি তোমাকে? ওই জাদুর ধনেপাতার গ্রাম থেকে ধনেপাতা নিয়ে আসার পরে ওর চমৎকার তুমি দেখতে পাবে। বলিয়া চাচার কথা শুনে রমেশ আর ওর বউ দুজনে হাসতে শুরু করলো।